Good morning everyone. Welcome to my channel. Today in this video I am going to give some information of different type of angles. এখানে আমি অনেক রকমের কোণের নাম লিখে রেখেছি আগে থেকে ব্ল্যাকবোর্ডে, এবং আজকে আমি সেই কোণগুলি সম্বন্ধে তোমাদেরকে কিছু তথ্য জানিয়ে দেব। তো প্রথমে শুরু করছি ক্লাসটি শুরু করার আগে একটা কথা বলে দিই যে জ্যামিতি বিষয়ে যে বিভিন্ন আমি ক্লাস নিয়েছি সেগুলিতে প্লেলিস্টও পাওয়া যাবে। তাহলে শুরু করছি আজকে এই ক্লাসটি। 1 নম্বর কোণ যদি বলা হয় যে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণকে কিন্তু ইংরেজিতে বলা হয় অ্যাকুয়েট অ্যাঙ্গেল। লেখাই আছে, আমি অত আর ডিটেলসে যাচ্ছি না। তবে সূক্ষ্মকোণ মানে অ্যাকুয়েট অ্যাঙ্গেল। এখন এই সূক্ষ্মকোণ কাকে বলে না, এই যে হলুদ রঙে লেখা যে 6টি কোণের নাম রয়েছে, আমি বিভিন্ন রঙে কোণগুলির নাম দিয়ে লিখিয়ে দিয়েছি। তার পিছনে একটা কারণ আছে, সেই কারণগুলো আমি যেমনভাবে মানে আলোচনা করব আমি বুঝিয়ে দেব। তাহলে 1 নম্বর থেকে 6 নম্বর কোণ যে লেখা রয়েছে হলুদ রঙে, সেগুলো মানে কেমন কোণ না, এদের মান অনুসারে, কোণগুলির মান অনুসারে এদেরকে নামকরণ করা হয় এরকম। তাহলে সূক্ষ্মকোণ কোন কোণের মানকে বলা হয়? যে কোণের মান 90 ডিগ্রি এর চেয়ে কম, মানে 90 ডিগ্রি কোণের মানে কম, মানে যে কোনো কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। অর্থাৎ যেমন উদাহরণ 15 ডিগ্রিকেও বলা হয় সূক্ষ্মকোণ, 30 ডিগ্রিকেও বলা হয় সূক্ষ্মকোণ, 45 ডিগ্রিকেও বলা হয় সূক্ষ্মকোণ, 60 ডিগ্রিকেও বলা হয় সূক্ষ্মকোণ, 75 ডিগ্রিকেও বলা হয় সূক্ষ্মকোণ, কিন্তু 89 ডিগ্রিটাকেও কিন্তু বলা হয় সূক্ষ্মকোণ। মানে 90 ডিগ্রির চেয়ে কম হলে ওদের নাম হবে সূক্ষ্মকোণ বা অ্যাকুয়েট অ্যাঙ্গেল। ঠিক আছে? তাহলে আমি একটা ছবির সাহায্য নিচ্ছি, সেটি হচ্ছে এটিতে আরো ভালোভাবে বোঝানো যেতে পারে। আমি ধরে নিলাম এটি একটি সরলরেখা, সাদা রঙের সরলরেখা নিচ্ছি, এবং এর মাঝখানে একটি ও বিন্দু নিলাম। এই সাদা রঙের সরলরেখার উপর আমি একটা হলুদ রঙের সরলরেখা এর উপরে এঁকে দিলাম। তাহলে এই সাদা রঙের সরলরেখা এবং হলুদ রঙের সরলরেখার মাঝখানে কোনো কোণ আছে কি? কোনো কোণ নেই, মানে 0 ডিগ্রি। তাহলে এখানে আমরা বলতে পারি যে 0 ডিগ্রির থেকে যখনই বেশি হবে তখনই কিন্তু সেই কোণটির নাম হয়ে যাবে সূক্ষ্মকোণ। অর্থাৎ একটুও যদি মানে উঠে থাকে হলুদ রঙের সরলরেখাটা, এটি একটুও যদি উঠে থাকে তাহলে এটির নাম হবে কিন্তু সূক্ষ্মকোণ। এরপর এটি আমরা যদি হলুদ সরলরেখাটি যদি আমরা বাড়াতে থাকি উপর দিকে, এইভাবে ধীরে ধীরে যদি বাড়াতে থাকি, ধরে নিলাম এই কোণটির মান হলো 89 ডিগ্রি। তাহলে এটিকে এখনো বলা হবে কি কোণ? সূক্ষ্মকোণ। যেই না ওই কোণটি একটু বেড়ে গেল এবং পুরোপুরি 90 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে, সেই মাত্র সেই কোণটি কিন্তু নাম বদলে হয়ে গেল সমকোণ। তাহলে সমকোণ কাকে বলা হয়? সমকোণ বলা হয় যে কোণের মান পুরোপুরি 90 ডিগ্রি, তাকে বলা হয় সমকোণ। তাহলে সূক্ষ্মকোণ বাড়তে বাড়তে পরিণত হয় সমকোণে। আবার সেই সমকোণ যে লাল রঙের সরলরেখাটি বানিয়েছে, সেই সরলরেখাটি যদি একটু আবার বাম দিকে হেলে যায়, তাহলে আমি ধরে নিচ্ছি সেটি হচ্ছে নীল রঙের হয়ে গেল।
এটি হলো নীল রঙের। তাহলে তখন কিন্তু তার আর নাম সমকোণ থাকলো না বা সূক্ষ্মকোণ থাকলো না, তখন তার নাম আবার চেঞ্জ হয়ে গেল স্থূলকোণ বা অবটিউজ অ্যাঙ্গেল। এবং সেই অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ আবার বাড়তে থাকলো, ওর মানটা আবার বাড়তে থাকলো, বাড়তে 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 যেই না ওই কোণটির মান 179 ডিগ্রি হয়ে গেল, তখন কিন্তু তার নাম স্থূলকোণে থেকে গেল। এরপর 179 ডিগ্রি থেকে 179.5, 179.5 থেকে বেড়ে আবার হয়ে গেল পৌনে 100, মানে 179 পূর্ণ 3/4। তাহলে এইভাবে তখন কিন্তু তার নাম হয়ে গেল স্থূলকোণ। কিন্তু যেই না ওই সরলরেখাটা এই সাদা সরলরেখার উপর মিশে গেল, তখন কিন্তু এর নাম আবার পরিবর্তন হয়ে গেল, এর নাম হয়ে গেল সরলকোণ। তার মানে আমরা কি বুঝলাম, যে এই যে 1, 2, 3, 4 সরলকোণ, এই কোণগুলি কি যেমন যেমন ওই কোণগুলির মান বাড়ছে সেরকম সেরকম নামগুলো ওদের পরিবর্তন হচ্ছে। 0 থেকে 90 পর্যন্ত যে কোণগুলি রয়েছে তাদেরকে বলা হয় সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে যেগুলি রয়েছে তাকে বলা হয় স্থূলকোণ। পুরোপুরি যদি 180 ডিগ্রি হয় তখন তার নাম হয়ে গেল সরলকোণ। আবার এটা থেকে আবার যদি বেড়ে যায়, বাড়তে যেই না 180 ডিগ্রি থেকে বেড়ে গেল, সেই মাত্র সেই কোণটির নাম চেঞ্জ হয়ে গেল প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণকে বলা হয় ইংরেজিতে রিফ্লেক্স অ্যাঙ্গেল। তবে এইভাবে এই কোণটি আবার বাড়তে থাকলো, বাড়তে 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 আবার এই কোণটি যখন ওই সেই আগের যে সাদা সরলরেখাটি ছিল সেটির সঙ্গে যদি যখন মিশে গেল, তখন কিন্তু তার নাম হয়ে গেল সম্পূর্ণ কোণ। তাহলে এগুলিকে বলা হয় সূক্ষ্মকোণ, এইগুলিকে বলা হয় স্থূলকোণ, এইগুলিকে বলা হয় প্রবৃদ্ধ কোণ, আর পুরোপুরি 180 ডিগ্রি সেটাকে বলা হয় সরল কোণ। পুরোপুরি 360 ডিগ্রিকে বলা হয় সম্পূর্ণ কোণ, আর সোজাসুজি যে কোণ আছে এর নাম হচ্ছে সমকোণ। তাহলে এই হলো মানে 6 রকমের কোণের নাম। এবং সংজ্ঞাস্বরূপ ওভাবেই বলা যাবে। সূক্ষ্মকোণ যদি বলা হয় কাকে বলে, যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম, 0 ডিগ্রি থেকে বেশি তাকে বলা হয় সূক্ষ্মকোণ। স্থূলকোণ কাকে বলা হয়, যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 180 ডিগ্রির চেয়ে কম তাকে বলা হয় স্থূলকোণ। প্রবৃদ্ধ কোণ কাকে বলা হয়, যে কোণের মান 180 ডিগ্রির চেয়ে বেশি তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। সমকোণ কাকে বলা হয়, যে কোণের মান পুরোপুরি 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। সরলকোণ কাকে বলা হয়, যে কোণের মান পুরোপুরি 180 ডিগ্রি তাকে বলা হয় সরলকোণ। আর সম্পূর্ণ কোণ কাকে বলা হয়, যে কোণের মান পুরোপুরি 360 ডিগ্রি তাকে বলা হয় সম্পূর্ণ কোণ। ঠিক আছে, তাহলে এই হলো 1 থেকে 6 নম্বরের কোণগুলি। এখন এই ক্ষেত্রে একটা কথা বলি যে 1 থেকে 6 নম্বরের যে কোণগুলি রয়েছে এদের কিন্তু এককভাবে অস্তিত্ব আছে, কিন্তু 7 নম্বর থেকে 14 নম্বর যে মানে কোণগুলি রয়েছে এদের কিন্তু কোনো এককভাবে অস্তিত্ব নেই। কেন নেই আমি যখন এগুলি বলছি, এগুলির ব্যাপারে তখন আমি বুঝিয়ে দিচ্ছি। তো এটি বুঝে দিচ্ছি। এরপর আমরা চলে আসছি 7 নম্বর থেকে 14 নম্বর কোণগুলি সম্বন্ধে। তো দেখো, সন্নিহিত যদি বলা হয় এটির মান যতই হোক, আমি ধরে নিচ্ছি 50 ডিগ্রি, তো কেউ যদি বলে যে এটি একটি সন্নিহিত কোণ, কথাটির কোনো যুক্তি আছে কি?
কোন যুক্তি নেই, কারণ সন্নিহিত কোণ এককভাবে কোনো কোণকে বলা যেতেই পারে না। কোনো এই 7 নম্বর কোণ থেকে 14 নম্বর কোণ, যে কোনো কোণকে এককভাবে একটি কোণের উল্লেখ করে তাকে একান্তর কোণ বলে, তাকে সম্পূর্ণ কোণ বলে, তাকে একেই বা ষষ্ঠ কোণ বলে, তাকে পূরক কোণ বলে, তাকে বিপরীত কোণ বলে এভাবে বলা যেতেই পারে না, কোনোভাবেই সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এটি হলো মূল পার্থক্য, যে 1 নম্বর থেকে 6 নম্বর কোণগুলির এককভাবে অস্তিত্ব আছে, 7 নম্বর থেকে 14 নম্বর কোনো কোণেরই কিন্তু এককভাবে অস্তিত্ব নেই। এগুলির অ্যাকচুয়ালি কি হলো, এগুলি কোনো কোণ নয়, কোণের সম্পর্ক। আর এগুলি হলো কোণ, এগুলি 1 থেকে 6 এগুলি হলো কোণ, আর এগুলি হলো কোণের সম্পর্ক, দুটি কোণের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন টু অ্যাঙ্গেলস। ঠিক আছে, তো 7 নম্বর কোণে বলা হয়েছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কাকে বলে? যখন একটি সরলরেখার উপর, সরলরেখার উল্লেখ করছে কিন্তু, যখন কোনো একটি সরলরেখার উপর দুটি কোণ থাকে, তো দুটি কোণ কখন উৎপন্ন হবে? এমনিভাবে যে একটি সরলরেখার উপর দুটি কোণ উৎপন্ন হবে না, একটি সরলরেখার উপর দুটি কোণ উৎপন্ন হবে না যতক্ষণ না আরেকটি সরলরেখা ওই সরলরেখাটি কোন না কোনো বিন্দুতে দাঁড়িয়ে থাকে। সে যেভাবেই দাঁড়ায়, বাম দিকে হেলে দাঁড়ায়, ডান দিকে হেলে দাঁড়ায়, সোজাসুজি হেলে দাঁড়াতে হবে, তখনই কিন্তু সন্নিহিত কোণ উৎপন্ন হবে। তাহলে সন্নিহিত কোণের সংজ্ঞা স্বরূপ আমরা কি বলতে পারি? যখন কোনো একটি সরলরেখার উপর অন্য একটি সরলরেখা দণ্ডায়মান হয়, তখন সেই দণ্ডায়মান রেখার দুই দিকে যে দুটি কোণ উৎপন্ন হয়, সেই কোণগুলিকে বলা হয় সন্নিহিত কোণ। অর্থাৎ এই দুটি কোণ হলো সন্নিহিত কোণ। অন্যভাবে বলা যেতে পারে, যে দুটি কোণের একটি সাধারণ বাহু থাকবে, যেমন ধরো এটি আমরা যদি নাম দিয়ে দিই, এটা যদি এবি হয়, এটি যদি সি হয়, তাহলে একটি কোণ হলো বিওসি, বিওসি, আর একটি কোণ হলো এওসি। এই দুটি কোণের মধ্যে সম্পর্ক হয়েছে কি না সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কেন? দেখো বি ও সি উৎপন্ন করার সময় ওসি অংশগ্রহণ করেছে, আবার এ ও সি কোণ উৎপন্ন করার সময় কিন্তু ওসি অংশগ্রহণ করেছে। এর অস্তিত্ব ছাড়া এই যদি না থাকতো তাহলে এই কোণগুলি কিন্তু উৎপন্ন হতোই না। তাহলে ওসি বাহুটা এই কোণটিরও বাহু বানাচ্ছে, আবার এই কোণটিরও বাহু বানাচ্ছে। অর্থাৎ আমরা সংজ্ঞা স্বরূপ বলতে পারি, যখন দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে তখন সেই দুটি কোণকে বলা হয় সন্নিহিত। ঠিক আছে, তাদের মধ্যে সম্পর্ক যে হলো সেটি হলো সন্নিহিত। এরপর আমরা চলে আসছি 8 নম্বরে বিপরীত কোণ। আর বিপরীত কোণ কাকে বলা হয় না? বিপরীত কোণ উৎপন্ন হতে হলে কি হতে হবে? একটা শব্দ আছে যে একটি সরল রেখাকে আরেকটি সরল রেখা ছেদ করতে হবে। আমি ধরে নিচ্ছি এবি একটি সরল রেখা আর সিডি একটি সরল রেখা, দুটি সরল রেখা ও বিন্দুতে ছেদ করেছে। এইরকম পরিস্থিতিতেই বিপরীত কোণ উৎপন্ন হয়। তাহলে বিপরীত কোণ কাকে বলে? সংজ্ঞা স্বরূপ আমরা কি বলতে পারি না, যখন দুটি সরল রেখা পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করে তখন বিপরীত দিকের যে কোণগুলি উৎপন্ন হয় তাকে বলা হয় বিপরীত কোণ। মানে যদি আমরা নাম দিয়ে দিই এখানে বিওসি, বিওসি একটি কোণ, আর বিওসি কোণের বিপরীতে কি আছে? এও বি কোণ, এও বি কোণ। তাই এই দুটি কোণের মধ্যে সম্পর্কটি হলো বিপরীত কোণ। একইভাবে বলা যেতে পারে এ ও সি কোণ এবং এদিকে রয়েছে যে বি ও বি কোণ, এই দুটি কোণের মধ্যে সম্পর্ক বলা হয় বিপরীত কোণ। তাহলে এই হলো বিপরীত কোণ বা অপোজিট অ্যাঙ্গেল। এখন এই অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত কোণের মধ্যে একটি বৈশিষ্ট্য আছে, সেগুলি কিন্তু পরস্পর সমান হয়। অর্থাৎ এখানে বি ও সি কোণের মান যদি 80 ডিগ্রি হয়, তাহলে কিন্তু এ ও বি বিপরীত কোণ যেটা সেটার মানও কিন্তু 80 ডিগ্রি হবে। এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এটা হবে 100 ডিগ্রি। এই হলো বিপরীত কোণ সম্বন্ধে ধারণা। ঠিক আছে, তাহলে দুটি সরলরেখা যখন ছেদ করে তখন কয় জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়? 2 জোড়া হয়।
100-র সঙ্গে 100 এক জোড়া, আর 80-র সঙ্গে 80 এক জোড়া। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি আমরা পূরক কোণ। পূরক কোণ কাকে বলে? না, পূরক শব্দটা হচ্ছে যে পূরণ করে। পূরক, পরিপূরক যাকে বলা হয়, যে পূরণ করে। তাহলে কি পূরণ করে? না, 90 ডিগ্রি পুরা করতে যে পূরণ করে। তার মানে আমি ধরে নিচ্ছি একটা 30 ডিগ্রি কোণ আছে। অনেক সময় প্রশ্ন থাকে যে 30 ডিগ্রি কোণটি পূরক কোণের মান কত? তো তখন ওই 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রিটা বিয়োগ করে যদি পাওয়া যাবে, সেটি হবে ওই 30 ডিগ্রি কোণের পূরক কোণ। তাহলে পূরক কোণের সংজ্ঞা স্বরূপ আমরা কি বলতে পারি? না, আমরা ধরে নিচ্ছি যে এটি একটি সমকোণ। আমরা ধরে নিচ্ছি এটি একটি সমকোণ যার মান 90 ডিগ্রি এবং এর নাম হচ্ছে এ ও বি। এখন যদি এই ও বিন্দু থেকে যে কোনো দিকে, এদিকে হোক, এদিকে হোক, এদিকে হোক, যদি আমরা আরেকটি সরলরেখা টানি কৌশি, তাহলে সেই সমকোণটা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেল, দুটি কোণে বিভক্ত হয়ে গেল, ভাগ হয়ে গেল। একটি বড় কোণ, একটি ছোট কোণ। বড় কোণ, ছোট কোণ, কোনটি বড় কোনটি ছোট সেটা কিন্তু বড় কথা নয়, সমান সমানও হতে পারে। সেটাই এখন যদি কোনো সমকোণের ভিতরে আরেকটি সরলরেখা টানা হয়, তো সেই সমকোণটি দুইটি কোণে ভাগ হয়ে যায়, তখন সেই একটি কোণকে অপর কোণটির পূরক কোণ বলা হয়। মানে এখানে এ ও সি এবং বি ও সি যে দুটি কোণ আছে, এ ও সি, ধরো আমি একটা সাদা রঙে রাঙিয়ে দিচ্ছি, তাহলে এ ও সি কোণ এবং এদিকে রয়েছে বি ও সি কোণ। এই দুটি কোণ কিন্তু একে অপরের পূরক কোণ। অর্থাৎ পূরক কোণের সংজ্ঞা স্বরূপ আমরা কি বলতে পারি? যখন দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয়, তখন সেই কোণ দুটিকে এক থেকে অপরটির পূরক কোণ বলে। আরেকবার বলে দিচ্ছি, যখন দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয়, তখন তাদের একটিকে অপরটির পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে। এটি হলো তার সংজ্ঞা। আর সাধারণত পরীক্ষাতে থাকে কেমন, যে হয়তো বলা হলো 40 ডিগ্রি পূরক কোণের মান কত, সোজা নিয়ম 90 থেকে বিয়োগ করে দিবে, যেটি বেরোবে সেটি হবে তার পূরক কোণ। মানে 40 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 50 ডিগ্রি, অন্য কথায় 50 ডিগ্রি পূরক কোণ হলো 40 ডিগ্রি। ঠিক আছে, এরপর যেটা আমরা আসছি সম্পূরক কোণ। তো পূরক কোণ জানলে সম্পূরক কোণ জানা খুব সহজ হয়ে গেল। এখানে ব্যাপারটা ছিল 90 ডিগ্রি, এবার ব্যাপারটা হবে 180 ডিগ্রি। ধরলাম এ বি একটি সরলরেখা, মাঝখানে একটা বিন্দু ও রয়েছে। এই ও বিন্দুতে একটি কোণ তো আছে, এটি স্বীকার করতেই হবে, একটি কোণ আছে যার মান কত? 180 ডিগ্রি, যার মান 100। তাহলে সরল কোণ কাকে বলে? না, 180 ডিগ্রি মানের কোণকে বলা হয় সরল কোণ। এখন সেই সরল কোণের মাঝে যদি আরেকটি সরলরেখা টানা যায়, যেভাবেই হোক না কেন, এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, তো মনে করি ওসি। তাহলে এখানে দুটি কোণ হলো এ ও সি কোণ, আর এদিকে হচ্ছে বি ও সি কোণ। এই দুটি কোণকে কিন্তু একে অপরের সম্পূরক কোণ বলে। মানে এ ও সি এর কোণের সম্পূরক কোণ হচ্ছে বি ও সি কোণ, আবার বি ও সি কোণের সম্পূরক কোণ হচ্ছে এ ও সি কোণ। ঠিক আছে, আমার মান নিয়ে যদি বোঝানো হয়, তাহলে মনে করি এটা হচ্ছে 160 ডিগ্রি কি 150 ডিগ্রি, ধরে নিচ্ছি এটা 150 ডিগ্রি। তাহলে এটি মান কত হবে? নিশ্চয়ই 180 থেকে বিয়োগ করে যেটা পাবো, তাহলে 180 থেকে 150 বিয়োগ করলে পাবো কত? আমরা 30 ডিগ্রি। আর দুটির মান যদি যোগ করা হয় তাহলে 80 ডিগ্রি হয়। তাহলে এটি হলো মানে 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণের যে সম্পূরক কোণ সেটি হলো 150 ডিগ্রি, আবার 150 ডিগ্রি কোণের যে সম্পূরক কোণ সেটি হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ সংজ্ঞা স্বরূপ আমরা কি বলতে পারি? যখন দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তখন সেই দুটি কোণের একটিকে অপরটি সম্পূরক কোণ। ঠিক আছে, এরপর যদি আমরা আসছি একান্তর কোণ। এখন একান্তর কোণ
একান্তর কোণ এবং এই যে 4 নম্বর এই 14 পর্যন্ত যে নাম্বারগুলি রয়েছে এগুলির কিন্তু একটা শর্ত আছে। এই কোণগুলি কখন উৎপন্ন হয় এটি জানতে হবে। মানে এই কোণগুলি তখনই উৎপন্ন হয় না যখন দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক ছেদ করে। মনে করি আমরা এ বি একটি সরলরেখা, সি ডি আর একটি সরলরেখা, ই এফ হলো একটি ছেদক। এই ই এফ ছেদক এ বি কে ডি বিন্দুতে আর সি ডি কে এই বিন্দুতে ছেদ করেছে। এই এমনি পরিস্থিতিতে, এইরকম পরিস্থিতিতে এই কোণগুলি উৎপন্ন হয়ে থাকে। এখন এইরকম পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে, যদি দুটি সমান্তরাল সরলরেখাকে কোনো একটি ছেদক ছেদ করে তাহলে মোট কয়টি কোণ আমরা দেখতে পাচ্ছি? অবশ্যই 8টি কোণ দেখতে পাচ্ছি। একটি কোণ, দুটি কোণ, মানে নাম্বার দিচ্ছি 1, 2, 3, 4 নম্বর কোণ। এদিকে হচ্ছে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর। এই 8টি কোণ আমরা দেখতে পাচ্ছি। এই 8টি কোণের মধ্যে একে অপরের সম্পর্কটা এখানে বানানো। 1-এর সঙ্গে 3-এর একটা সম্পর্ক রয়েছে, 1-এর সঙ্গে 2-এর একটি সম্পর্ক রয়েছে, 1-এর সঙ্গে 5-এর একটি সম্পর্ক রয়েছে, 1-এর সঙ্গে 6-এরও একটি সম্পর্ক রয়েছে। প্রত্যেকটা কোণের সঙ্গে প্রত্যেকটা কোণের সম্পর্ক কিন্তু রয়েছে। ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করছি একটা উদাহরণ দিয়ে, যে ঘরের যিনি বাবা, যে বাবা যিনি আছেন, প্রত্যেকের বাবা আছেন, তো সেই বাবা লোক তো একটাই, সেই বাবারা কিন্তু কারো বাবা, কারো বা স্বামী, কারো বা শ্বশুর, কারো বা দাদা, বটে তো? ঠিক সেই রকম এই যে 1 নম্বর কোণটি সঙ্গে এই বাকি কোণগুলির কিন্তু সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলি জানতে হবে। সেই সম্পর্কগুলি হচ্ছে এই কোণগুলি। যেমন উদাহরণ দিচ্ছি, যে একান্তর কোণ বা অল্টারনেটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল। একান্তর কোণ কাকে বলা হয়? যখন দুটি সমান্তরাল সরলরেখাকে কোনো ছেদক ছেদ করে, তখন এই যে এর নামের মধ্যে কিন্তু পরিচয় লুকিয়ে আছে, অল্টারনেটিভ ইন্টেরিয়র। ইন্টেরিয়রের অপোজিট হচ্ছে এক্সটেরিয়র। ইন্টেরিয়র মানে হচ্ছে ভেতরে, এক্সটেরিয়র মানে হচ্ছে বাইরে। আর অল্টারনেটিভ মানে পরপর, মানে ডান দিক বাম দিক, এই ধরনের অর্থটা বোঝাচ্ছে। তাহলে 2 নম্বর কোণটি কোথায় আছে? না, এই সরলরেখার নিচে আছে। আর 8টা কোথায় আছে? এই সরলরেখার উপরে আছে। অর্থাৎ একটি নিচে হলে একটি উপরে। একটি ওই এবির যদি নিচে হয় তাহলে অন্যটি হবে সিডির উপরে। একটি নিচে হলে একটি হবে উপরে। ঠিক আছে? আর কি না, সাইডটা বিন্দু, এই যে ছেদক, একটি হচ্ছে ছেদকের ডান দিকে, চারটি ছেদকের বাম দিকে। সোজা কথায় আমি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আমরা তো ইংরেজি বর্ণমালা জানি, যেমন ইংরেজি বর্ণমালা জেড, কিংবা জেডকে আমরা যদি উল্টা ভাবে লিখি তাহলে এভাবে হবে, কিংবা এন, কিংবা উল্টা এন। এরকম এই 4টি ছবি কিন্তু মনে রাখলেই হয়ে গেল। 4টি ছবি, জেড উল্টো জেড, এন উল্টো এন, কিন্তু বড় হাতে। ঠিক আছে? ছোট হাতের এন এরকম করলে হবে না। তো তাহলে এই জেড উল্টো জেড এবং এন উল্টো এন, এই 4টি অক্ষরকে মনে রাখলে কিন্তু খুব সোজা হয়ে গেল একান্তর কোণকে মনে রাখা। অর্থাৎ জেড এবং উল্টো জেড কোণগুলিকে বলা হয় একান্তর কোণ। একইভাবে এন এবং উল্টো এন, এই কোণগুলিকে বলা হয় একান্তর কোণ। এখন একান্তর কোণ কতগুলি উৎপন্ন হয়েছে দেখে নিচ্ছি। এখানে একান্তর কোণ বলতে 2 নম্বর সঙ্গে 8 নম্বর, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে একান্তর কোণ। আর ঠিক একইভাবে বলা যাবে 3 নম্বর সঙ্গে 5 নম্বর, 3 নম্বরের সঙ্গে 5 নম্বর, এই হলো একান্তর কোণ। আর তো একান্তর কোণ নেই। তাহলে 2 জোড়া একান্তর কোণ উৎপন্ন হয় যখন দুটি সমান্তরাল সরলরেখাকে কোনো ছেদক
ছেদ করে। তবে এই হলো। এরপর জানাচ্ছি যে এই একান্তর কোণগুলির মধ্যে কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা কি না একান্তর কোণগুলির মান কিন্তু পরস্পর সমান হবে, মানের দিক থেকে সমান হবে। অর্থাৎ যদি 160 ডিগ্রি হয় তাহলে 8 নম্বর কোণটিরও মান কিন্তু 160 ডিগ্রি হবে। তাহলে মনে রাখবে একান্তর কোণ সম্বন্ধে কি মূল কথা কি হলো, জেড উল্টো জেড এন উল্টো এন এর মতো যদি ছবি পাও তাহলে সেই কোণগুলিকে বলা হয় একান্তর কোণ। সেই একান্তর কোণগুলি কিন্তু সবসময় সমান হয়। ঠিক আছে, তাহলে এই হলো মূল কথা একান্তর কোণ সম্বন্ধে। এরপরে আমরা চলে আসছি অনুরূপ কোণ। অনুরূপ মানে হচ্ছে করেসপন্ডিং ডি হবে, এটা করেসপন্ডিং অ্যাঙ্গেল। ঠিক আছে, অনুরূপ কথাটি আমরা ব্যবহার করতে পারি একই রকম অর্থে, মানে দেখতে একই রকম। তাহলে কোন এখন কিরকম ভাবে একই রকম না, অনুরূপ হচ্ছে যেমন 1 নম্বর কোণ, যেমন 1 নম্বর কোণের সঙ্গে আমি তুলনা করছি, 1 নম্বরের সঙ্গে কার মিল আছে না 1 নম্বর কোণের সঙ্গে মিল আছে 5। কিভাবে মিল আছে দেখো, 1 নম্বর কোণটি যেমন এবির উপরে আছে, 5 নম্বর কোণটি কিন্তু সিডির উপরে আছে। আবার 1 নম্বর কোণটি যেমন ছেদক ই এর ডান দিকে আছে, সেরকম 5 নম্বর কোণটিও কিন্তু ছেদকের ডান দিকে রয়েছে। তাহলে ডান দিকে হলে দুটোই ডান দিকে, ওপরে হলে দুটোই উপরে, নিচে হলে দুটোই নিচে, এগুলোকে বলা হয় অনুরূপ কোণ। আর মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে ইংরেজি অক্ষর 1, ইংরেজি অক্ষর 1। ধরো এটি একটি সরলরেখা, এটি একটি সরলরেখা, দুটি সরলরেখা সমান্তরাল, আর এই হচ্ছে ছেদক। তাহলে এই কোণগুলি হবে অনুরূপ কোণ। একটু আগে যেটা বললাম যে একান্তর কোণগুলিকে মনে রাখতে হবে জেড উল্টো জেড এন উল্টো এন, সেরকম ভাবে অনুরূপ কোণগুলিকে মনে রাখতে গেলে মনে রাখতে হবে ইংরেজি বড় হাতের 1। এটি হলো অনুরূপ কোণ। এখন দেখে নেওয়া যাক যে অনুরূপ কোণগুলি কোন কোণগুলি না 1 এর সঙ্গে 5, 1 নম্বর কোণ এবং 5 নম্বর কোণ অনুরূপ কোণ। ঠিক সেইভাবে 4 নম্বরের সঙ্গে 8, 4 নম্বরের সঙ্গে 8, আবার 2 এর সঙ্গে 6, 2 এর সঙ্গে 6, আবার ঠিক সেইভাবে 3 এর সঙ্গে 7। তাহলে মোট কয় জোড়া হলো 4 জোড়া। যখন দুটি সমান্তরাল সরলরেখাকে কোনো ছেদক ছেদ করে তখন 4 জোড়া কি অনুরূপ কোণ উৎপন্ন হয়। এবং অনুরূপ কোণগুলির বৈশিষ্ট্য কি না অনুরূপ কোণগুলি পরস্পর সমান হবে। 1 নম্বর এবং 5 নম্বর কোণ সমান হবে, 4 এর সঙ্গে 8 সমান হবে, 2 এর সঙ্গে 6 সমান হবে, 3 এর সঙ্গে 7 সমান হবে, দুটোর মান সমান হবে। তো এগুলি হলো অনুরূপ কোণ। এরপর আমরা চলে যাচ্ছি একই পার্শ্বস্থ অন্তঃকোণ। একই পাশের অন্ত মানে ভিতর। এখানে একই পাশে ডান দিক হলে দুটোই ডান দিকে, বাম দিকে হলে দুটোই বাম দিকে, কিন্তু কি হতে হবে অন্তঃকোণ হতে হবে। তাহলে এখানে অন্তঃকোণ কয়টি আছে, বহিঃকোণ কয়টি আছে, মোট তো কোণ 8টি রয়েছে। তো অন্তঃকোণগুলি কোনগুলি, অন্ত মানে ভিতর, মানে ভিতরে কোন 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 কোণগুলি আছে 3, 2, 5, 8, 3, 2, 5, 8, এই 4টি কোণ কিন্তু ভেতরে রয়েছে। আর বাকি বাইরে যারা রয়েছে তাদের বলা হয় বহিঃকোণ। তাহলে বাহিরে কোন কোন কোণ রয়েছে না বাহিরে রয়েছে 1, 6, 7, 4, 1, 6, 7, 4, এই 4টি কোণ কিন্তু রয়েছে বাইরে। তো এগুলি হলো বহিঃকোণ আর এগুলি হলো অন্তঃকোণ। তো অন্তঃকোণগুলির মধ্যে আর কি আছে, একই পাশে বটে, ডান দিকের হলে ডান দিক, বাম দিকের হলে বাম দিক। তাহলে এখানে কোন কত নম্বর কোণের সঙ্গে কত নম্বর কোণ একই পার্শ্বস্থ অন্তঃকোণ বলা যাবে না 2 নম্বরের সঙ্গে 5 নম্বর, 2 নম্বর কোণের সঙ্গে 5 নম্বর, এবং এখানে 3 নম্বর কোণের সঙ্গে 8 নম্বর, 3 নম্বর কোণের সঙ্গে 8 নম্বর কোণ। এগুলির সম্পর্ক হলো কি একই পার্শ্বস্থ অন্তঃকোণ। এবং এই একই পার্শ্বস্থ অন্তঃকোণ,
একই পার্শ্বস্থ অন্তঃকোণ যেগুলি রয়েছে সেগুলির বৈশিষ্ট্য কি না, এরা কিন্তু পরস্পর সমান হবে না। এটি কিন্তু ভুলেও কি করো না, এটি কিন্তু সমান হবে না। 2 নম্বর কোণ এবং 5 নম্বর কোণ বা 3 নম্বর কোণ এবং 8 নম্বর কোণ এরা পরস্পর সমান হবে না মানের দিক থেকে। কিন্তু একটি বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে এদের যোগফল সবসময় কিন্তু 180 ডিগ্রি হবে। তাহলে আমরা ওই একটাকেও আমরা ব্যবহার করতে পারি এক্ষেত্রে। এক আগে বলেছিলাম নিচের গুলো, এখন বলা হচ্ছে যে অন্তঃকোণ হওয়া চাই। এই তো বহিঃকোণ, অন্তঃকোণ বলতে এই দুটি কোণকে বোঝাচ্ছে। সেই এই দুটি কোণের সম্পর্ককে বলা হয় একই পার্শ্বস্থ অন্তঃকোণ। এবং এর বৈশিষ্ট্য হচ্ছে যে এদের মান কিন্তু সমান হবে না, কিন্তু এদের যোগফল হবে 180 ডিগ্রি। তাই এই হলো একই পার্শ্বস্থ অন্তঃকোণ। আর অন্যদিকে এরপর রয়েছে একই পার্শ্বস্থ বহিঃকোণ। তাহলে বহিঃকোণ বলতে 1 6 7 4, 1 6 7 4 বাইরের বাইরের কোণগুলো। তাহলে 1 এর সঙ্গে 6 বহিঃকোণ, একই পার্শ্বস্থ বহিঃকোণ। তাহলে 1 নম্বর কোণের সঙ্গে 6 নম্বর একই পার্শ্বস্থ বহিঃকোণ। আর 4 নম্বরের সঙ্গে 7 নম্বর, 4 নম্বরের সঙ্গে 7 নম্বর। তবে এরা হচ্ছে 2 জোড়া অন্তঃকোণের মতোই, একই পার্শ্বস্থ অন্তঃকোণের মতোই। এগুলো হলো একই পার্শ্বস্থ বহিঃকোণ। এবং এই কোণগুলির মধ্যে কি একটি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে না, এরাও কিন্তু পরস্পর সমান হবে না কোনোদিনই, কিন্তু এদের যোগফল হবে 180 ডিগ্রি। এদের যোগফল হবে 180 ডিগ্রি করে। ঠিক আছে? তাহলে 1 নম্বর কোণ থেকে 14 নম্বর পর্যন্ত যে কোণগুলির নাম আমি লিখে দিয়েছিলাম, সেই কোণগুলি সম্বন্ধে আশা করি অনেকটাই তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? তো আজকের আমি ক্লাসটা এখানে শেষ করছি। আমি যে ক্লাসটা বুঝিয়ে দিলাম আশা করি তোমরা বুঝিয়ে পেয়েছো। তবু যদি কোনো সন্দেহ থাকে, কিছু বলার থাকে, কমেন্টে তোমরা জানাবে। ঠিক আছে? আর আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। ক্লাসটি শেষ করার আগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। ওকে।